রাত্রি 10টা। আর সে এখনও রুমে ফেরেনি দেখে কপালে ভাঁজ পড়ল আবরারের। এতক্ষণ অফিসের কিছু ফাইল চেক করছিল সে। ভেবেছিল আরশি বোধহয় চলে আসবে কিছুক্ষণ পর, কিন্তু মেয়েটা গেল তো গেল, আর রুমে আসলো না। একটা চুমুই তো খেয়েছে, আর তো কিছু করেনি, তাই বলে এত লজ্জা? আরও 2-4টা চুমু খেলে বোধহয় এই মেয়েকে খুঁজেই পাওয়া যাবে না। ভীষণ বিরক্ত বোধ করলো আবরার। চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, জামাই বাসায় আছে? কোথায় সারাক্ষণ জামাইয়ের আশেপাশে থাকবে, জামাইয়ের সাথে 2-4টা রোমান্টিক কথা বলবে, একটু রোমান্স করবে, তা না উনি কোথায় গিয়ে লুকিয়ে বসে আছেন। হায়, এ কেমন বউ পেলাম আমি! একটা চুমু দিয়েছি বলে বউ আমার 2-3 ঘন্টা ধরে রুমে আসে না। না, এমন হলে তো চলবে না। আমার বউ হবে আমার মতো রোমান্টিক, তা না একটা চুমু দিয়েছি বলে সে পালিয়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে বউকে রোমান্টিক বানানোর দায়িত্বটা আমাকেই নিতে হবে। আবরারের আকাশ পাতাল ভাবনার মাঝে একজন সার্ভেন্ট দরজা নক করে জানিয়ে গেল ডিনারের জন্য ডাকা হয়েছে তাকে। 1 সেকেন্ডও অপেক্ষা করল না আবরার, দ্রুত রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো। উদ্দেশ্য একটাই, আরশি নামক রমণীকে দেখা। আবরার ডাইনিং টেবিলের কাছে এসে দেখল সেখানে শুধুমাত্র তার বাবাই বসে আছে। আব্বাস আহমেদ ছেলেকে বসতে বলে এটা ওটা জিজ্ঞাসা করতে লাগলেন, কিন্তু আবরারের মন যে এখানে নেই। তার মনটা তো পড়ে আছে আরশি নামক রমণীর কাছে। মেয়েটাকে একটু দেখার জন্য অস্থির হয়ে পড়েছে সে। আবরারকে অন্যমনস্ক হয়ে এদিক ওদিক তাকাতে দেখে কনুই দিয়ে খোঁচা দিলেন আব্বাস আহমেদ। রসিকতা করে বললেন, কি বাবা, কাকে খুঁজছ? আব্বাস আহমেদের প্রশ্নে তার দিকে তাকালো আবরার। গম্ভীর কণ্ঠে জবাব দিল, তোমার বউকে খুঁজছি। হো হো করে হেসে উঠলেন আব্বাস আহমেদ। আবরার চোখ ছোট ছোট করে তাকালো নিজের বাবায়ের দিকে। আব্বাস আহমেদ কোনো মতে নিজের হাসি থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, আমার বউকে না নিজের বউকে খুঁজছ বললেই পারতে। হয় হয়, এমনটাই হয়। আবরার আবার চারদিকে চোখ বোলাতে বোলাতে নির্বিকার কণ্ঠে বলল, জানোই যখন কাকে খুঁজছি তাহলে জিজ্ঞাসা করছো কেন? কোথায় আছে জানলে তো বলো, আর না হলে আমাকেই খুঁজতে দাও। নিরাশ হলেন আব্বাস আহমেদ। ছেলেকে একটু লজ্জা দিতে চেয়েছিলেন, কিন্তু ছেলে তার লজ্জা পেলে তো? তার ছেলেটা এত নির্লজ্জ কবে হলো? তার সময় যখন তাকে প্রশ্ন করা হয়েছিল কি লজ্জাটাই না পেয়েছিলেন তিনি। আর তার ছেলেকে দেখো, দিব্যি এখনও বউকে খুঁজে যাচ্ছে, কোনো লাজ লজ্জা নেই। বাপ ছেলের ভাবনা আর খোঁজাখুঁজির মাঝেই হাজির হলেন মিসেস বন্যা। আরশিও তার পিছে পিছে আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসলো। আরশিকে এতক্ষণ পর দেখে অশান্ত মনটা শান্ত হলো আবরারের। মনে মনে ভাবল, মেয়েটা তাকে কি থেকে কি বানিয়ে দিয়েছে। কিছু সময় চোখের আড়াল হলে মন মস্তিষ্ক অশান্ত হয়ে পড়ে। আবরার শান্ত চোখে একদৃষ্টিতে তাকিয়ে রইল আরশির দিকে। তবে তাকাচ্ছে না আরশি, সে এদিক ওদিক চোখ ঘোরাতে ব্যস্ত। আরশিকে একবারও তার দিকে না তাকাতে দেখে মনের মাঝে চাপার রাগ অনুভব করলো আবরার। ইচ্ছে হলো আরশিকে তার দিকে তাকাতে বাধ্য করতে। অন্যদিকে আরশি আবরারের দিকে না তাকালেও বেশ বুঝতে পারছে আবরার তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আব্বাস আহমেদ আর মিসেস বন্যার সামনেই এভাবে তাকিয়ে আছে দেখে অস্বস্তি বোধ করল আরশি। মনে মনে আবরারকে বারংবার নির্লজ্জ উপাধি দিল সে। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস বন্যা আবরারের পাশের চেয়ারের দিকে ইশারা করে গম্ভীর গলায় বললেন, যাও ওখানে গিয়ে বসো, দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। মিসেস বন্যার কথা শুনে বাঁকা চোখে আবরারের দিকে তাকালো আরশি। দেখল আবরারের চোখে মুখে স্পষ্ট রাগের আভাস। আরশি একটা ঢোক গিলে ধীর পায়ে এগিয়ে এসে আবরারের পাশে চেয়ারে বসে পড়ল। আরশিকে নিজের পাশে বসতে দেখে শয়তানি হাসি দিল আবরার। তাকে ইগনোর করার মজা ঠিক বোঝাবে সে। মিসেস বন্যা সবার প্লেটে খাবার সার্ভ করতে লাগলেন। আরশি সেটাই দেখছিল। হুট করে টের পেল কেউ তার হাত শক্ত করে চেপে ধরেছে। দ্রুত নিজের হাতের দিকে চোখ ফেরালো আরশি। বুঝতে পারল কাজটা আবরারের। আরশি হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আরও শক্ত করে আরশির হাত মুঠো পড়ে নিল আবরার। আবরারের দিকে চোখ রাঙিয়ে তাকালো আরশি, কিন্তু আবরার পাত্তা দিল না। সে বাঁকা হেসে মুখ অন্যদিকে ফিরিয়ে খাওয়া শুরু করলো। হাত ধরে রাখার কারণে খেতে পারছে না আরশি। দাঁতে দাঁত চাপল সে। অনবরত হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। শেষমেশ আবরার হাত ছাড়ছে না দেখে নড়াচড়া বন্ধ করে দিল আরশি। আরশিকে আর ছাড়ানোর চেষ্টা না করতে দেখে খেতে খেতে বাঁকা চোখে তাকালো আবরার। দেখলো আরশি শয়তানি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। এই হাসির মানে সাথে সাথে না বুঝলেও 2 মিনিটের মাথায় বুঝে আসলো আবরারের। আরশি সর্বশক্তি প্রয়োগ করে নিজের পা দিয়ে আবরারের পায়ে পাড়া দিয়েছে। পা যেন জ্বলে উঠল আবরারের। আবরারের হাতের মুঠ লুজ হতেই হাত উপরে তুলে নিল আরশি। বাঁকা হেসে খাওয়া শুরু করলো। পায়ে বেশ ব্যথা পেলেও টু শব্দটা করলো না আবরার।
ফের খাওয়ায় মনোযোগ দিল। মনে মনে ঠিক করে নিল এর শাস্তি অবশ্যই সে আরশিকে দিবে। আবরারের খাওয়া শেষ হতেই সে টেবিল ছেড়ে ওঠার আগে আরশির কানের কাছে ফিসফিস করে বলল, খাওয়া শেষ করা মাত্র রুমে আসবে। 1 মিনিটও যেন দেরি না হয়, না হলে তোমার কপালে দুঃখ আছে মিসেস অদ্ভুত চোকালি। বড্ড জ্বালিয়েছ আজ, সে হিসাবটা বরাবর করা বাকি। আবরারের থ্রেট শুনে খাবার আর গলা দিয়ে নামতে চাইল না আরশি। তবুও কোনো রকমে খেল সে, আর ভাবতে লাগলো কি করা যায়। আজ কিছুতেই আবরারের সামনে যাওয়া যাবে না। লোকটা নিশ্চিত পায়ে পাড়া দেওয়ার প্রতিশোধ নেবে। সে যতই বাহাদুরি করুক না কেন আবরারের সাথে শক্তিতে কখনোই পারবে না, এটা আরশি ভালোই জানে। খাওয়া শেষ করে চুপি চুপি ছাদে চলে আসলো আরশি। নিচে থাকলে মিসেস বন্যা সন্দেহ করবে বলে ছাদে চলে এসেছে সে। আজ আকাশে বেশ বড় চাঁদ উঠেছে, অসংখ্য তারার ঝিকমিক করছে, মৃদু বাতাস বইছে। পরিবেশটা মনোমুগ্ধকর মনে হলো আরশির। চাঁদের আবছা আলোয় চাঁদের এক কর্নারে একটা দোলনা নজরে আসলো তার, বেশ বড় দোলনা। আরশি শাড়ি খানিকটা উঁচু করে পা টিপে টিপে দোলনার দিকে এগিয়ে গেল। দোলনায় বসে মুগ্ধ চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ আরশির মনে একটা ইচ্ছা জাগলো, শুয়ে শুয়ে আকাশ দেখবে সে। যখন তার নিজের বাড়ি ছিল, বাবা বেঁচে ছিল, তখন প্রায় প্রায় এমন করতো সে। ছাদে পাটি বিছিয়ে বাবা মাকে সাথে নিয়ে শুয়ে শুয়ে তারা ভরা আকাশ দেখত। আজ অনেক দিন পর সেই ইচ্ছা জাগ্রত হলো আরশির মনে। কিন্তু পাটি তো নেই। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর আরশি দোলনাতেই আধশোয়া হয়ে মুগ্ধ চোখে তারা ভরা আকাশ দেখতে লাগলো। মৃদু বাতাসে দোলনা হালকা দুলছে। আকাশ দেখতে দেখতে একসময় চোখ লেগে আসলো আরশির। অন্যদিকে আরশি এখনও রুমে আসছে না দেখে রুম জুড়ে পায়চারি করতে লাগলো আবরার। এতক্ষণ তেমন রাগ না হলেও এবার বেশ রাগ হচ্ছে আবরারের। মেয়েটা তার কথায় পাত্তা দিল না, তার অবাধ্য হলো। আবরার আরও কিছু সময় অপেক্ষা করলো, কিন্তু আরশির আসার কোনো নাম নেই দেখে এবার রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো সে। নিচে এসে কাউকে দেখলো না আবরার। আব্বাস আহমেদ এবং মিসেস বন্যা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে হয়তো। ওনারা বেশ দ্রুত ঘুমান। আরশিকে কোথাও না দেখে অস্থির হলো আবরারের মন। সে একে একে রান্নাঘর থেকে শুরু করে সকল রুম চেক করলো, কিন্তু ফলাফল শূন্য। আরশি কোথাও নেই। বাগানের কথা মাথায় আসতেই বাড়ি থেকে বেরিয়ে বাগানে আসলো আবরার, কিন্তু সেখানেও নেই আরশি। এবার মনের মাঝে ভয়ের সৃষ্টি হলো আবরারের। এত রাতে কোথায় গেল মেয়েটা? কোনো ক্ষতি হলো না তো? মুহূর্তের মাঝে আবরারের চোখ রক্তিম বর্ণ ধারণ করলো। মাথার চুলগুলো খামছে ধরল সে। গার্ডদের কাছে জিজ্ঞাসা করতে যাবে এমন সময় তার চোখ গেল ছাদের দিকে। 1 সেকেন্ড সময় ব্যয় না করে দৌড় দিল ছাদের দিকে। মনে মনে প্রার্থনা করতে লাগলো আরশি যেন ছাদেই থাকে। ছাদে পৌঁছাতেই রাগে গা জ্বলে উঠল আবরারের। মেয়েটাকে তাকে কঠিন চিন্তার মাঝে ফেলে এখানে এসে দোলনায় নিশ্চিন্তে শুয়ে আছে। ধূপধাপ পা ফেলে আরশির দিকে এগোলো আবরার। উদ্দেশ্য একটাই, আরশিকে কষিয়ে একটা থাপ্পড় মারা। চুমু দিয়ে আদর করতে পারলে থাপ্পড় দিয়ে ঘাড় তেরামিও ছুটাতে পারে সে। কিন্তু ঘুমন্ত আরশির কাছাকাছি আসার পর রাগ উধাও হয়ে গেল আবরারের। চাঁদের আবছা আলোয় আরশির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল সে। সে চোখে এখন আর নেই কোনো রাগ, যা আছে তা হলো একরাশ মুগ্ধতা। ঘুমে আচ্ছন্ন আরশি। তার লম্বা বিনুনিটা দোলনার বাইরে ঝুলছে। সামনের ছোট ছোট চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। দোলনার সামনে হাঁটু গেড়ে বসলো আবরার। আলতো হাতে আরশির কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে মুগ্ধ কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার শুভ্র মায়াবিনী, আমার শুভ্র পরী, আর কত রূপে ঘায়েল করবে আমায় বলো তো? আর কি কি নাম দিব তোমায়? তুমি যে দিন দিন আমায় বদ্ধ উন্মাদে পরিণত করছো তা কি জানো? তুমি কিছু সময়ের জন্য চোখের আড়াল হলেই অস্থির হয়ে উঠছে আমার মন মস্তিষ্ক। এই যে এত রাগ নিয়ে এসেছিলাম তোমার শাসন করব বলে, অথচ দেখো নিজের মাঝে রাগের ছিটে ফোঁটাও খুঁজে পাচ্ছি না। এটা কি ঠিক বলো? একদম ঠিক হয়নি কিন্তু। কথাগুলো বলেই চুপ হয়ে গেল আবরার। একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল আরশির পানে। বেশ খানিকটা সময় এভাবে অতিবাহিত হলো। আবরার যেন এক ঘোরের মাঝে ডুবে আছে। এক দমকা হাওয়া দেহে আছড়ে পড়তেই ঘোর থেকে বেরিয়ে আসলো আবরার। আলতো হেসে উঠে দাঁড়ালো। যত্ন সহকারে অতি সাবধানতার সহিত কোলে তুলে নিল আরশিকে। মেয়েটাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবে না সে, এটা বেশ বুঝতে পেরেছে আবরার। আজ আবরার আরশির ওয়েডিং রিসেপশন। সে উপলক্ষে সাজানো হচ্ছে আরশিকে। বেশ সময় নিয়ে আরশিকে সুন্দর করে তৈরি করে রুম থেকে বেরিয়ে গেল পার্লারের মহিলারা। আর সম্পূর্ণ শুভ্র রঙে নিজেকে মুড়িয়ে নিয়েছে আরশি। সাদা গর্জিয়া শাড়ির সাথে সাদা হীরার অলংকার, দীঘল কালো কেশ একপাশে সুন্দর করে বিনুনি করে রাখা,
আরশি মিসেস বন্যাকে বলতে শুনেছে এই সব কিছু আবরার নিজে আরশির জন্য পছন্দ করে কিনেছে। শুভ্র রঙে কি তাকে খুব বেশি সুন্দর লাগে? প্রশ্ন জাগে আরশির মনে। প্রশ্নটা মাথায় আসতেই দর্পণে চোখ যায় আরশি। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে সে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে আরশি। পাশ থেকে বেশ কয়েকজন মেয়ে ঘিরে রেখেছে তাকে। এই মেয়েগুলোর সাথে কিছুক্ষণ আগে মিসেস বন্যা তাকে পরিচয় করিয়ে দিয়েছে। এই মেয়েগুলো আবরারের ফ্রেন্ডদের ওয়াইফ। হুট করে বিয়ে হয়ে যাওয়ায় তারা কেউ বিয়েতে উপস্থিত ছিল না, তবে আজ সবাই চলে এসেছে। মেয়েগুলো বিভিন্ন বিষয় নিয়ে এটা ওটা বলে মজা করছে আরশির সঙ্গে, কিন্তু আরশির ধ্যান এসবে নেই। সে তো নিজের শাড়ি সামলে হাঁটতে ব্যস্ত। কখন জানি সবার সামনে উষ্টা খেয়ে পড়ে, তাহলে আর মান ইজ্জত কিছুই থাকবে না। মনে মনে আবরারকে বকা দেয় আরশি। কী দরকার ছিল লোকটা শাড়ি কেনার? লেহেঙ্গা কিনলেও তো পারত, তাহলে তাকে এমন ভয়ের মাঝে থাকতে হতো না। অন্যদিকে সোফায় বসে আরশির জন্য অপেক্ষা করছে আবরার। অপেক্ষার প্রহর গুনছে নিজের শুভ্র পরীকে শুভ্র শাড়িতে দেখার। সিঁড়ির দিকে চোখ যেতেই থমকে গেল আবরার। অবশেষে তার অপেক্ষার অবসান হলো। বসা থেকে দাঁড়িয়ে গেল সে। মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের শুভ্র মায়াবিনীর দিকে। কি পবিত্র মায়াবী লাগছে মেয়েটাকে সাদা শাড়িতে। চোখের পলকটাও যেন ফেলতে ভুলে গেছে আবরার। বন্ধুদের হাসাহাসি শব্দে হুঁশ ফিরল তার। তবুও ওদের হাসাহাসিকে পাত্তা না দিয়ে ফের আরশির দিকে নিজের দৃষ্টি তাক করল সে। দেখল আরশি স্লোথের গতিতে হাঁটছে। আরশির চোখ মুখের অবস্থা আর হাঁটার গতি দেখে আবরার বুঝে ফেলল আরশির হাঁটতে সমস্যা হচ্ছে। কাল বিলম্ব না করে সে এগিয়ে গেল আরশির দিকে। আরশির কাছাকাছি গিয়ে হুট করে কোলে তুলে নিল আরশিকে। আবরারের কাজে আশেপাশে সকলে হৈ হৈ করে উঠল। হুট করে কেউ কোলে তুলে নেয় চমকে উঠল আরশি। দেখল আবরার সুন্দর করে তাকে কোলে নিয়ে হাঁটছে। আশেপাশের কারোর দিকে কোনো ধ্যান নেই তার। আরশিকে তাকাতে দেখিয়ে চমৎকার একটা হাসি উপহার দিল আবরার। অপলক আবরারের দিকে তাকিয়ে রইল আরশি। লোকটাকে আজ বড্ড বেশি সুন্দর লাগছে। আরশি আবরারের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। তার বেহায় আখি জোড়া এক দৃষ্টিতে দেখতে লাগলো না বলা প্রিয় পুরুষটাকে। এই অসভ্য নির্লজ্জ পুরুষটা তার, শুধুমাত্র তার। কথাটা ভাবতেই মন জুড়ে প্রশান্তি অনুভব করলো আরশি। আরশির মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে, যে স্বপ্নে সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং একজন প্রিন্সেস। আর আবরার তার প্রিন্স। আবরার সে প্রিন্স যে নিজের প্রিন্সেসকে ভালো রাখতে সব করতে পারে, নিজের প্রিন্সেসের সব সমস্যা না বলতেই বুঝে যায়, যে নিজের প্রিন্সেসকে অনেক 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 বেশি ভালোবাসে, কিন্তু তা কখনো মুখে বলে না, নিজের প্রতিটা কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে। আরশির ভাবনার মাঝে তাকে গাড়িতে বসিয়ে দিল আবরার। আজকের অনুষ্ঠান পার্টি সেন্টারে হবে, এখন তারা সেখানেই যাবে। আরশিকে বসিয়ে নিজেও তার পাশে বসলো আবরার। আরশির শাড়ি ঠিকঠাক করে দিয়ে নিচু আওয়াজে বলল, শাড়ি পরে খুব সমস্যা হচ্ছে তাই না? আমি জানি তুমি শাড়ি পরে কমফোর্টেবল ফিল করো না, ঠিকমতো হাঁটতে পারো না, কিন্তু কি করব বলো? এই শাড়ি দেখার পর তোমাকে এই শাড়িতে দেখা লোভ সামলাতে পারিনি। চিন্তা করো না, আমি আছি তো, আমি ঠিক তোমাকে সামলে নেব। কথা শেষ করে আরশির হাত মুঠোয় পড়ে নিল আবরার। আরশি কোনো রকম চেষ্টা করলো না হাত ছাড়ানোর। আজ কেন যেন কোনো প্রকার অস্বস্তি লজ্জা তাকে ছুঁতে পারছে না। সে নীরবে তাকিয়ে রইল আবরারের পানে। রিসেপশন পার্টি শেষে আরশিদের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে আবরার। আরশি আজ রাতটা তার আরশিদের বাড়িতেই থাকবে। এতটা সময় একটানা বসে থেকে আরশির অবস্থা নাজেহাল। তার উপর এত এত মানুষের ভিড়, তাদের চিৎকার চেঁচামেচি, ফটো সেশন, সব মিলিয়ে আরশির অবস্থা খারাপ। এসবের সঙ্গে মোটেও পরিচিত নয় সে। মাথা ভার হয়ে আছে তার। ইচ্ছা করছে একটুখানি ঘুমাতে। আরশির অবস্থা যেন বুঝে গেল আবরার। কোমর আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো আরশিকে। আলতো করে মাথাটা নিজের বুকের উপর রাখলো। ছাড়া পাওয়ার কোনো রকম চেষ্টা করলো না আরশি। আবরারের বুকে মাথা রেখেই ব্যথাতুর চোখে আবরারের দিকে চাইল সে। আখি জোড়া লাল হয়ে আছে তার। আরশির এমন অবস্থা দেখে ভিতরে ভিতরে অস্থির হলেও বাইরে প্রকাশ করলো না আবরার। আদুরে কণ্ঠে বলল, তোমাদের বাসায় যেতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ একটু ঘুমাও মিসেস অদ্ভুত চৌকালি, ভালো লাগবে তোমার। আবরারের বুকে মুখ গুজে আলতো হাসলো আরশি। আবরার প্রকাশ না করলেও আবরারের চোখে ঠিকই নিজের জন্য অস্থিরতা দেখেছে সে। লোকটা তার জন্য অস্থির হচ্ছে দেখে ভীষণ আনন্দ অনুভব করলো আরশি। সে শান্তিতে আবরারের বুকে মুখ গুজে তার সাথে লেপ্টে রইল।
টের পেল আবরার তার মাথা থেকে দুপাট্টা খোলার চেষ্টা করছে। পিন খুলছে হয়তো। কিছুক্ষণ পর দুপাট্টার পিন খুলতে সক্ষম হলো আবরার। মাথা থেকে দুপাট্টা নামিয়ে ধীরে ধীরে আরশির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। আরামে একরাশ ঘুম হেসে হানা দিল আরশির চোখে। কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল সে। মিসেস অদ্ভুত চৌকালি, শুনছ? ওঠো, তোমাদের বাড়িতে চলে এসেছি। এ মেয়ে, শুনছ? আরশির কপলে আলতো করে হাত ছুঁয়ে ডাকলো আবরার। আবরারের নরম কণ্ঠস্বর শ্রবণ হতেই ঘুম ভাঙল আরশির। পিটপিট করে চোখ খুলে কোথায় আছে তা বোঝার চেষ্টা করলো আরশি। মনে পড়ে গেল আবরারের বুকে মাথা রেখে ঘুমানোর সময়টা। গাড়ির সামনের সিটে চোখ যেতে দেখলো গার্ড, ড্রাইভার কেউ নেই। তৎক্ষণাৎ মাথা উঁচু করল সে। আবরার তার দিকেই তাকিয়ে থাকার দরুন চোখে চোখ পড়ে গেল। আরশিকে জাগতে দেখে আলতো হাসলো আবরার। আরশি কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে এখন? আরশি মিনমিন করে জবাব দিল, ভালো। ঘুম হওয়ার কারণে এখন বেশ ভালোই লাগছে আরশির। মাথা ব্যথা, ভার ভার ভাব অনেকটাই দূর হয়েছে। এখন শুধু শাওয়ার নিয়ে এক কাপ চা খেলেই চাঙ্গা হয়ে যাবে সে। হুট করে আরশির মনে প্রশ্ন জাগলো, সে কতক্ষণ এভাবে আবরারের বুকে মাথা রেখে ঘুমিয়েছে? আবরারের কাছ থেকে কিছুটা দূরে সরে আসলো আরশি। জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা আমি কতক্ষণ ঘুমিয়েছি? আরশির প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার। নিজের ঘড়িতে সময় দেখে বলল, 2 ঘন্টা 20 মিনিট ঘুমিয়েছ তুমি। চোখ বড় বড় করে তাকালো আরশি। মুহূর্তেই গাল জুড়ে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। এতটা সময় সে ওভাবে আবরারকে ঝাপটে ধরে ঘুমিয়েছে। আরশিকে লজ্জা পেতে দেখে বেশ মজা পেল আবরার। টিটকারি করে বলল, এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকাবে? এতক্ষণ আমার বুকে মাথা রেখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমালে, আর এখন এভাবে তাকিয়ে আছো? তুমি কিন্তু দিন দিন ভারী নির্লজ্জ হয়ে যাচ্ছ মিসেস অদ্ভুত চৌকালি। সে তো আমি বড়ই দয়াবান মানুষ, তাই তোমাকে আমার বুকে ঘুমাতে দিলাম। আমার পার্সোনাল বুকটাকে নিজের পার্সোনাল সম্পদ ভাবছো? নট ফেয়ার। আবরারের কথায় লজ্জা উধাও হয়ে গেল আরশির। লোকটা নিজে যা ইচ্ছা করতে পারবে, আর সে একটু বুকে মাথা রেখেছে বলে এখন খোঁচা দিচ্ছে। রাগ হলো আরশির। রাগের বশেই হুট করে আবরারের দিকে এগিয়ে গেল সে। ভরকে গেল আবরার। অবাক চোখে তাকিয়ে রইল আরশির দিকে। আবরারকে আরও অবাক করে দিয়ে আরশি আবরারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনিও আমার, আপনার বুকটাও আমার। এখানে ভাবাভাবির কিছু নেই। তাই আমি যখন ইচ্ছা আপনাকে জড়িয়েও ধরবো, আবার যখন ইচ্ছা আপনার বুকে মাথাও রাখবো। বুঝতে পেরেছেন এমপি সাহেব? আবরার চোখে মুখে অবাক ভাব বজায় রেখে মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল সে বুঝতে পেরেছে আরশির কথা। আবরারকে ভরকে দিতে পেরে বিজয়ের হাসি হাসল আরশি। ফোনে কথা বলছে আবরার। এমন সময় কেউ শক্ত করে জড়িয়ে ধরায় চমকে উঠল সে। আরও বেশি চমকালো যখন দেখলো জড়িয়ে ধরা মানুষটা আর কেউ নয় বরং আরশি। মেয়েটা তাকে সজ্ঞানে এভাবে জড়িয়ে ধরেছে, বিশ্বাস হতে চাইল না আবরারের। আজ বোধ হয় তার অবাক হওয়ার দিন। মেয়েটা বারবার তাকে নিজের কাজকর্ম দ্বারা অবাক করে দিচ্ছে। ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে পরে কথা বলবে বলে কল কেটে দিল আবরার। বুকে উষ্ণ তরলের স্পর্শ অনুভব করতেই কেঁপে উঠল আবরারের মন। মেয়েটা কি কাঁদছে? কেন কাঁদছে? আরশি তো সহজে কাঁদার মতো মেয়ে নয়। তাহলে কি তাকে কেউ কষ্ট দিয়ে কিছু বলেছে? মিহি বেগম কিছু বলেছেন কি? অস্থির হলো আবরারের মন মস্তিষ্ক। হাতে থাকা ফোনটা বেডে ছুঁড়ে আরশিকে জড়িয়ে ধরল আবরার। আদরে কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার মিসেস অদ্ভুত চৌকালি, চোখে পানি কেন? কি হয়েছে আমার বউটার? আবরারের আদরে কণ্ঠে কান্নার মাত্রা যেন আরেকটু বেড়ে গেল আরশির। আদরে ছানার ন্যায় লেপটে রইল আবরারের বুকের সাথে। ফোপাতে ফোপাতে বলল, জানেন কি হয়েছে? আরশিকে সময় দিল আবরার। তার এলোমেলো চুল ঠিক করে দিতে দিতে নরম কণ্ঠে বলল, না বললে জানবো কি করে? তুমি তো বলছো না। কি হয়েছে বলো আমাকে। কেউ কি কিছু বলেছে? নাক টানলো আরশি। কান্নার কারণে কেঁপে কেঁপে উঠছে সে। আবরারের বুকে নাক ঘষে বলল, জানেন আজ এতগুলো বছর পর আম্মু আমার সাথে কথা বলেছে। আমাকে আরও বলে ডেকেছি, আমাকে নিজের কাছে বসিয়েছি। আমি কেমন আছি তা জানতে চেয়েছি। আমার না বিশ্বাস হচ্ছে না এসব। আমি কি কোনো স্বপ্ন দেখছি? কোনো সুন্দর স্বপ্ন? আমার স্বপ্নটা কি ঘুম ভাঙার সাথে সাথে ভেঙে যাবে, নাকি এসব সত্যি? সত্যি কি আমার জীবনে হারিয়ে যাওয়া সুখ ফিরে আসছে? সত্যি কি আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আগের মতো গোছালো পরিপাটি হয়ে যাচ্ছে? উত্তেজিত হয়ে একদমে কথাগুলো বলল আরশি। কান্নার মাত্রা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে তার। তবে আবরারের বুক থেকে এখনও মুখ তুলেনি সে।
অন্যদিকে আরশির কথাগুলো শুনে আবরার বুঝলো কেন আরশি কাঁদছে। মেয়েটা অতিরিক্ত আনন্দে এভাবে বাচ্চাদের মতো কাঁদছে। মুহূর্তে সকল অস্থিরতা চিন্তা দূর হয়ে গেল আবরারের। আরশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, তুমি স্বপ্ন দেখছো না মিসেস অদ্ভুত চোকালি, সবটা সত্যি। সৃষ্টিকর্তা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন। দুঃখ দিলে সুখও দেন। সুখ দুঃখ মিলিয়েই তো আমাদের জীবনটা এত সুন্দর। নিশ্চুপ থেকে কিছুটা সময় কেটে গেল আবরার আরশির। হুট করে আরশি ধীর আওয়াজে বলে উঠল, ধন্যবাদ এমপি সাহেব। আবরার কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন? আমার জীবনে আসার জন্য, আমাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য, আমাকে এতটা বোঝার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। কথাগুলো মনে মনে আওড়ালো আরশি। মুখে আর বলা হলো না। এত সময় বাদে মাথা তুলে আবরারের দিকে চাইল সে। একরাশ মুগ্ধতা নিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের পানে, যেন চোখ দিয়েই মনের কথা বুঝিয়ে দিতে চায় সে। মনে মনে হাজারবার সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করল আবরারকে তার জীবনে পাঠানোর জন্য। সে জানে না তার মায়ের স্বাভাবিক আচরণের পেছনে আবরারের কোনো হাত আছে কি না, তবে এতটুকু জানে আবরার আসার পর থেকে তার জীবনে এলোমেলো জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। আরশির চোখের দিকে তাকিয়ে আরশির মনের কথাগুলো যেন বুঝে ফেলল আবরার। সেই আখি জোড়া তো তার কাছে স্বচ্ছ আরশি। কেন বুঝবে না সে আরশির ভাষা? অধর কোণ প্রসারিত হলো আবরারের। আরশির চোখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এখন থেকে তোমার চোখে অশ্রু আসলেও সেটা আনন্দের অশ্রু হবে মিসেস অদ্ভুত চোখওয়ালি। নিজের সবটা দিয়ে তোমায় আগলে রাখবো, দেখে নিও। আমার ভালোবাসার চাদরে সর্বক্ষণ মুড়িয়ে রাখবো। অন্যদের মতো হাতে হাত রেখে সারা জীবন পাশে থাকার ভালোবাসার প্রতিজ্ঞা করতে পারবো না, তবে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থেকে ভালোবেসে দেখিয়ে দেব। কান্নার কারণে নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে আরশির। এই যেন আরশির নতুন আরেক রূপ। আর কত রূপে মেয়েটা তাকে পাগল করবে জানা নেই আবরারের। এই যে অশ্রুসিক্ত মুখে পিটপিট করে তার দিকে তাকিয়ে আছে, কি সুন্দরী না লাগছে মেয়েটাকে। আরশির গালে আলতো করে হাত ছোঁয়ালো আবরার। কেঁপে উঠল আরশি, হুঁশ ফিরল তার। এতক্ষণ একটা ঘোরের মাঝে ছিল সে। কি করেছে ভাবতেই রক্তিম আভা ছড়িয়ে পড়ল সারা মুখশ্রী জুড়ে। আবরার আরশির অশ্রুসিক্ত লাজুক মুখশ্রীর দিকে নিঃস্বার্থ দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই নেশালো চোখে আর চোখ রাখতে পারল না আরশি। মুহূর্তে দৃষ্টি নত হয়ে আসলো তার। হুট করে আরশির ললাটে অধর স্পর্শ করালো আবরার। সর্বাঙ্গে মৃদু কম্পন অনুভব করলো আরশি। পরম আবেশে চোখের পাতা বন্ধ হয়ে আসলো তার। পর মুহূর্তেই নিজের রাখি জোড়াতেও আবরারের অধরের স্পর্শ পেল আরশি। এবার আবরারের দৃষ্টি গেল আরশির মসৃণ কোমল অধরের দিকে। আলতো করে আরশির অধরে আঙ্গুল ছোঁয়ালো সে। আবরারের এমন স্পর্শে হৃদস্পন্দন দ্বিগুণ হারে বেড়ে গেল আরশির। আবরারের কাছ থেকে দূরে সরার প্রয়াস করল সে, কিন্তু সফল হলো না। আবরার এক হাতে তার কোমর শক্ত করে আঁকড়ে ধরে আছে, যার ফলে সুবিধা করতে পারল না আরশি। আবরার আরশির অধরে অধর স্পর্শ করবে এমন মুহূর্তে দরজা নক করল কেউ। আবরারের কাছ থেকে ছিটকে দূরে সরে গেল আরশি। দরজার ওপাশ থেকে শোনা গেল রিফার আওয়াজ, আপুমনি একটু বাইরে আসবে প্লিজ, দরকার ছিল। মাথা চুলকালো আবরার। বিড়বিড় করে বলল, শালিকা আর আসার সময় পেল না। রোমান্সের সময় আসা লাগলো। আবরার বিড়বিড় করে বললেও কাছাকাছি থাকায় শুনতে পেল আরশি। মিটপিট করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে আসলো সে। ভাবতে লাগলো এই বাড়িতে আসার পরের ঘটনা। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলো আরশি। বাড়িতে ঢুকে কোনো রকম রিফার সাথে দুটো কথা বলেছে সে। তারপর চলে এসেছে ফ্রেশ হতে। রুমের বাইরে এসেও আবরারকে কোথাও দেখতে পেল না আরশি। রুমেও নেই, বাইরেও নেই। ভ্রু কুঁচকে আসলো তার। আবরার কোথায় চলে গেল সেটাই ভাবতে লাগলো সে। আরশির ভাবনার মাঝে রিফা এসে তার হাত জড়িয়ে ধরল। নিজের হাতে থাকা কতগুলো চকলেট আরশিকে দেখিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, দেখো না আপুমনি, ভাই আমার জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছে। রিফার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আলতো হাসলো আরশি। গালে হাত রেখে বলল, অনেক খুশি হয়েছিস মনে হচ্ছে। রিফার ঠোঁটের হাসি আরও বিস্তৃত হলো। চোখ মুখ চকচক করছে তার, যেন অনেক মূল্যবান কিছু পেয়েছে। আরশির প্রশ্নে রিফা আনন্দের সাথে বলল, খুশি মানে অনেক 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 খুশি হয়েছি। আপনার ভাই অনেক ভালো। রিফার অঙ্গভঙ্গি দেখে কিছুটা শব্দ করে হাসলো আরশি। কিছু একটা মনে পড়তে হাসি থেমে গেল তার। কপাল কুঁচকে রিফাকে জিজ্ঞাসা করলো, তোর ভাইয়া কোথায়? তাকে তো দেখছি না। রিফা খুশি মনেই জবাব দিল, ভাইয়া তো মায়ের রুমে, মায়ের সাথে কথা বলছি। অবাক হলো আরশি, সাথে একরাশ অভিমানও ভর করলো মনে। তার মা আবরারের সাথে কথা বলছে, অথচ সে এসেছে জানার পরও একবারও তার খোঁজ নিল না। মুহূর্তেই মলিন হলো আরশির চোখ মুখ। রিফা আনন্দে নাচতে নাচতে চলে গেল রান্না করতে।
আরশি তাকিয়ে রইল তার মায়ের রুমের দিকে। এর মাঝে ফোনে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো আবরার। এক পলক আরশির দিকে তাকিয়ে আরশির রুমে চলে গেল সে। পা টিপে টিপে মিহি বেগমের রুমের কাছে গেল আরশি। উদ্দেশ্য একবার উকি দিয়ে মাকে একটুখানি দেখা। মিহি বেগমের রুমের কাছে গিয়ে দরজা একটু ফাঁক করলো আরশি। উকি দিতেই মিহি বেগমের চোখে চোখ পড়ে গেল আরশির। দ্রুত চোখ সরিয়ে নিল সে। মিহি বেগমের সামনে গেলে উনি চিল্লাচিল্লি করবেন এমনটাই ধারণা আরশির। সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ভেতর থেকে মিহি বেগম উচ্চ শব্দে বলে উঠলেন, কোথায় যাচ্ছিস সারু? ভেতরে আয়। পা জোড়া থেমে গেল আরশির। চোখ বন্ধ করে ফেলল সে। মনে হলো তার কান ভুল শুনেছে। আজ কতগুলো বছর পর মায়ের মুখে আরও ডাকটা শুনল সে। চোখে জল টলমল করে উঠল তার। নিজের শোনা ভুল ভেবে পুনরায় যাওয়ার জন্য পা বাড়াতেই মিহি বেগম ফের বলে উঠলেন, কি হলো শুনতে পাচ্ছিস না? রুমে আসতে বললাম তো, রুমে আয়। ভেতর থেকে বেরিয়ে আসতে চাওয়া কান্নাটা কোনো মতে গিলে পেছন ফিরল আরশি। টলতে টলতে রুমে প্রবেশ করলো সে। হাঁটার শক্তিটাও যেন হারিয়ে গেছে তার। মিহি বেগমের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মাথা নিচু করে বসলো আরশি। কিছুটা সময় নীরবতায় কেটে গেল। আরশি মাথা নিচু করে রাখলেও বুঝতে পারলো তার মা তাকে একধানে দেখে যাচ্ছে। চোখ ভরে আসলো আরশির। ইচ্ছা হলো অভিমানী কণ্ঠে মাকে অনেক কিছু বলতে, তার বুকে আশ্রে পড়ে মন ভরে কাঁদতে, কিন্তু এর কিছুই করতে পারল না সে। যদি মিহি বেগম রাগ করে? চুপটি করে বসে রইল আরশি। নীরবতা ভেঙে মিহি বেগমই আগে মুখ খুললেন। এতদিন পর মেয়ের সাথে কথা বলতে ওনার মাঝেও হয়তো জড়তা কাজ করছে। কোনো মতে আটকে আসা গলা জিজ্ঞাসা করলেন, কেমন আছিস সারু? কান্না সংবরণ করে ভাঙা গলায় জবাব দিল আরশি, আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু। আর বসে থাকতে পারল না আরশি। দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলো। আজ সে কাঁদতে চায়, খুব করে কাঁদতে চায়। তবে এই কান্না কষ্টের নয়, বরং হঠাৎ অনেক বড় কিছু প্রাপ্তির আনন্দের। সে চাওয়া থেকেই তো আবরারের বুকে আশ্রে পড়ে কেঁদেছে আরশি। বিশ্বস্ত একটা বুক পেয়েছে সে, যে বুকে মাথা রেখে নিশ্চিন্তে নিজের সকল সুখ দুঃখ, ভালো লাগা খারাপ লাগা ব্যক্ত করতে পারবে সে। ভাবতেই মনটা আনন্দে ভরে উঠল আরশির। আজকের দিনটা তার জীবনের অন্যতম সুন্দর একটা দিন। এই দিনটা সে সারা জীবন মনে রাখবে। আবরার আরশি এসেছে সে উপলক্ষে অনেক পদের খাবার রান্না করেছে রিফা। রান্নাবান্নায় বেশ পটু সে। সুযোগ পেলেই এটা ওটা রান্না শেখে। এদিক দিয়ে আরশি সম্পূর্ণ উল্টো। সে একদমই ভালো রান্নাবান্না পারে না। আর সেই সাহায্য নিয়ে সব সাজিয়ে গুছিয়ে আবরারকে ডেকে নিয়ে আসলো রিফা। এত রকমের খাবার দেখে অবাক হলো আবরার। সব খাবার একটু একটু করে খেলো সে। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে বলল, বাহ শালিকা দেখি হেব্বি রান্না জানে। তা আমার বউ এমন রান্না জানে তো নাকি? কথাটা বলে বাঁকা চোখে আরশির দিকে তাকালো আবরার। রিফা উত্তর না দিয়ে আরশির দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো। আবরার আর রিফাকে এভাবে তাকাতে দেখে গাল ফোলালো আরশি। আবরার হা হুতাশ করে বলল, কি হলো শালিকা? কিছু বললে না যে? তার মানে কি আমার বউ রাঁধতে পারে না? ইস, কত বড় লস হয়ে গেল তোমার বোনকে বিয়ে করে। বউ আমার রাঁধতে জানে না। এখন আমি বউয়ের হাতের টেস্টি টেস্টি খাবার খাবো কি করে? আহা, স্বপ্ন ছিল বিয়ের পর বউ আমাকে টেস্টি টেস্টি ডিশ রান্না করে খাওয়াবে। আমার স্বপ্ন তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আবরার কথা শেষ করে আরশির দিকে তাকিয়ে দেখলো আরশির চোখ লাল করে তার দিকে তাকিয়ে আছে। শুকনো ঢোক গেল আবরার। বুঝতে পারলো বেশি বলে ফেলেছে সে। এবার তার কপালে দুঃখ আছে। বউ তার নারাজ হয়ে গেছে। আরশিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে একটা হাসি দিল আবরার। আবরারের হাসি দেখে গা জ্বলে উঠল আরশির। তাকে বিয়ে করে আবরারের লস হয়ে গেছে। রান্না পারে না বলে এমন কথা বলতে পারলো আবরার, তাও আবার রিফার সামনে। আরশি আর বসলো না ওখানে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে তার। ধূপধাপ পা ফেলে রুমে চলে গেল সে। আরশি যেতেই শব্দ করে হেসে উঠল রিফা। হাসতে হাসতে বলল, ভাইয়া এবার আপনার কপালে দুঃখ আছে। আপনি মনে হেব্বি রেগেছে। আবরার ভেতরে ভেতরে নার্ভাস হলো, বাইরে বুক ফুলিয়ে বলল, আরে তোমার আপুর রাগ ভাঙানো আমার 1 মিনিটের কাজ। কথাটা বলে উঠে রুমে চলে আসলো আবরার। রুমে ঢুকে দেখলো আরশি বিছানা ঝাড়ু দিচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় জোরে জোরে শব্দ করে বাড়ি দিয়ে যাচ্ছে ঝাড়ু দিয়ে। আবরারের এক মুহূর্তের জন্য মনে হলো আরশি বিছানাকে নয়, বরং তাকে বিছানার জায়গায় কল্পনা করে ঝাড়ুর বাড়ি মারছে। গলা শুকিয়ে আসলো আবরারের। ভালোই রেগেছে তার মিসেস, বুঝতে বাকি রইল না তার। সে দরজা আটকে আদরে কণ্ঠে বলল, বউ। চোখ পাকিয়ে ঝাড়ু হাতে আবরারের দিকে ফিরল আরশি। তেরে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম নাকামি করবেন না। আমাকে বিয়ে করে তো আপনার লস হয়ে গেছে, তাহলে এখন বউ করছেন কেন? যান না যান। যে মেয়ে ভালো রান্না পারে তাকে বিয়ে করুন, তারপর বউ করুন, আপনার জীবনটা ধন্য হোক।
কথাগুলো বললে শব্দ করে ঝাড়ুটা রাখলো আরশি। ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। অসহায় চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল আবরার। বিড়বিড় করে দুঃখী কণ্ঠে বলল, আমার সেই লাজুক বউটা কই গেল? বউ দেখি আবার তার আগের স্বভাবে ফেরত এসেছে। আফসোস করতে করতে বেডে শটান হয়ে শুয়ে পড়ল আবরার। কিছু সময় পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আরশি। একবারও আবরারের দিকে তাকালো না, তবে না তাকিয়েও বুঝলো আবরার তার দিকেই তাকিয়ে আছে। মুখ বাঁকালো আরশি। ঘরের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। তারপর চুপচাপ বেডের এক কোণে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। সেকেন্ডের মাঝে টের পেল আবরার তাকে জড়িয়ে ধরেছে। আরশি নড়েচড়ে উঠতে আবরার জড়িয়ে আসা কণ্ঠে বলল, নড়াচড়া করো না মিসেস অদ্ভুত চৌকালি, আমি ভীষণ ক্লান্ত, একটু ঘুম প্রয়োজন। আবার কাল সকালে অফিসে যেতে হবে। তোমার রাগটা না হয় আপাতত তুলে রাখো। মন নরম হলো আরশির। আসলে তো আবরার অনেক ক্লান্ত। সে তো গাড়িতে আরামে ঘুমিয়েছে, কিন্তু আবরার তো সারাদিন এক ফোঁটাও ঘুমায়নি। আর নড়াচড়া করলো না আরশি, চুপটি করে শুয়ে রইল, কিন্তু তার চোখে ঘুম নেই। গাড়িতে এত সময় ঘুমানোর কারণে ঘুম আসছে না তার। আবরারের গাঢ় নিঃশ্বাস গাড়ে গলায় আশ্রে পড়তেই ধীরে ধীরে আবরারের দিকে মাথা কাত করলো আরশি। ড্রিম লাইটের মৃদু আলোয় অপলক দেখতে লাগলো প্রিয় পুরুষটাকে। সকালে ঘুম ভাঙতে অন্যান্য দিনের মতোই আরশিকে নিজের বুকে পেল আবরার। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা। আবরার সাবধানতার সাথে আরশিকে বেডে শুয়ে দিয়ে কপালে গভীর চুম্বন এঁকে দিল। তারপর ফ্রেশ হয়ে রেডি হলো বাইরে যাওয়ার জন্য। যাওয়ার আগে রিফাকে বলে গেল বিকালে এসে আরশিকে নিয়ে যাবে সে। আবরার যাওয়ার 1.5 ঘন্টা পর ঘুম ভাঙল আরশির। রাতে লেটে ঘুমানোর কারণে লেটে ঘুম ভেঙেছে তার। পাশে আবরারকে না দেখে বুঝতে বাকি রইল না আবরার অফিসে চলে গেছে। ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলো আরশি। রিফা তাকে নাস্তা দিয়ে জানালো আবরার তাকে বিকালে নিতে আসবে বলেছে। সারাদিন রিফার সাথে বেশ ভালোই কেটেছে আরশির। ফাঁকে ফাঁকে মায়ের রুমে উকি দিতেও ভুলেনি সে, তবে ভেতরে যায়নি সে একবারও। আর কিছুক্ষণ পর হয়তো আবরার তাকে নিতে আসবে, তাই নিজের বইপত্র গোছাচ্ছে আরশি। রিফা তাকে সাহায্য করছে কম, ফ্যাসফ্যাস করে কাঁদছে বেশি। বই খাতা প্যাক করে কোমরে হাত দিয়ে রিফার দিকে চাইল আরশি। চোখ ছোট ছোট করে বলল, এভাবে ফ্যাসফ্যাস করে কানের সামনে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি নাকি? আরশির কথা শেষ না হতেই তার বুকে ঝাঁপিয়ে পড়ল রিফা। নাক টেনে বলল, এমন কথা আর কখনো বলবে না আপুমনি। তুমি এই বাড়ি থেকে চলে যাচ্ছ তাতেই এত কষ্ট হচ্ছে। আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে মরেই যাব হয়তো। তোমাকে ছাড়া কিভাবে থাকবো আপুমনি? আমার না খুব কষ্ট হচ্ছে। চোখে জল চলে আসলো আরশির। শক্ত করে জড়িয়ে ধরল রিফাকে। এই মেয়েটা তার রক্তের সম্পর্কের কেউ না, অথচ তাকে কতটা ভালোবাসে। তারও যে কষ্ট হচ্ছে এ বাড়ি ছেড়ে যেতে, কিন্তু তাকে যে যেতেই হবে। আরশি রিফার মাথায় হাত বুলিয়ে বলল, আরে পাগল মেয়ে, আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আবার আসবো তো, 2-3 দিন পরে আবার আসবো। এত সহজে তোদের পিছু ছাড়ছি না। ওদের কথার মাঝে বেল বেজে উঠল। রিফা আরশির কাছ থেকে সরে এসে বলল, ভাইয়া এসে গেছে হয়তো, আমি দরজা খুলে আসি। রিফা যেতেই আরশি ধীর পায়ে নিজের মায়ের রুমে প্রবেশ করল। মিহি বেগম তাকালেন আরশির পানে। চোখ ছলছল করছে তার। সকল ভয় লজ্জা অস্বস্তিকে দূরে ঠেলে হুট করে মিহি বেগমকে জড়িয়ে ধরল আরশি। বাধা দিলেন না মিহি বেগম, কোনো সারা শব্দও করলেন না। নীরবেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে। আরশি জড়িয়ে আসা কণ্ঠে বলল, আসছি আম্মু, নিজের খেয়াল রেখো আর তোমার মেয়ের জন্য দোয়া করো। আমি আসবো মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করতে। কথা শেষ করে মিহি বেগমকে ছেড়ে দিল আরশি। দ্রুত বেরিয়ে আসলো রুম থেকে। আর কিছুক্ষণ থাকলে হয়তো কান্নায় ভেঙে পড়তো সে। নিজের রুম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রিফাকে বিদায় জানিয়ে আবরারের সাথে বেরিয়ে পড়ল আরশি। আরশির উদাস মুখের দিকে তাকিয়ে রইল আবরার। বুঝতে পারল আরশির কষ্ট হচ্ছে, তাই কোনো কথা বলে আরশিকে বিরক্ত করল না সে। শুধুমাত্র আরশির হাতটা শক্ত করে ধরে রাখল, যেন বুঝিয়ে দিতে চাচ্ছে, আমি সর্বদা তোমার পাশে আছি মিসেস অদ্ভুত চৌকালি। বাড়িতে প্রবেশ করতে আবরার আরশি উভয়ের কপালে ভাঁজ পড়ল, কারণ বসার ঘরে আবরারের মামা ইরফান চৌধুরী, তার স্ত্রী মিসেস মনা ও ঈশা বসে আছে। ঈশাকে দেখে রাগ হলো আবরারের। এই মেয়ে তার মায়ের সাথে এত বাজে আচরণ করেছে, আবার এখন নির্লজ্জের মতো তাদের বাড়িতে চলে এসেছে। হুট করে ঈশার নজর পড়ল আবরার আর আরশির দিকে। সে বসা থেকে উঠে ছুটে আসলো। ঈশাকে এভাবে আবরারের দিকে ছুটে আসতে দেখে গা জ্বলে উঠল আরশির। সে দ্রুত পায়ে আবরারের সামনে দাঁড়িয়ে পড়ল। আরশির হুট করে এভাবে সামনে চলে আসার কারণটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো আবরারের। বুঝতে পেরে মনে মনে হাসল সে। অন্যদিকে আরশি ঈশাকে কিছু কথা শোনানোর প্রিপারেশন নিল। তবে আরশিকে অবাক করে দিয়ে
তাকেই জড়িয়ে ধরল ঈশা। কয়েক সেকেন্ডের মাথায় আরশিকে ছেড়ে ছলছল চোখে বলল, আমাকে ক্ষমা করে দাও আরশি, ওই দিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আসলে তখন রাগের মাথায় কি বলেছিলাম নিজে বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঈশার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল আরশি। বোঝার চেষ্টা করতে লাগলো আসলে ঈশা নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত কিনা, নাকি আবার কোনো নাটক করছে। আরশি মনে মনে ভাবল, ঈশা পেতনি আপু, মনে তো হচ্ছে না তুমি চেঞ্জ হয়েছ। নিশ্চয়ই এটা তোমার নতুন কোনো নাটক হবে। কি ভেবেছ তুমি এসব নাটক করবে আর আমিও বোকা হয়ে যাব? এত বোকা নই এই আরশি। তুমি ভালো তো আমি ভালো, কিন্তু আমার জামাইয়ের দিকে যদি নজর দিয়েছ তাহলে তোমার 13টা বাজানোর দায়িত্ব আমার। আরশি কোনো জবাব দিচ্ছে না দেখে তাকে ঝাঁকালো ঈশা। বলল, কি হলো আরশি, কিছু তো বলো। তুমি আমাকে ক্ষমা করেছো তো? মিষ্টি একটা হাসি দিল আরশি। বলল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, আমি অনেক খুশি হয়েছি। আমি অবশ্যই তোমাকে ক্ষমা করেছি। চওড়া হাসল ঈশা। আরশির হাত ছেড়ে ফট করে আবরারের হাত ধরল। অনুতপ্ত কণ্ঠে বলল, আবরার, তুমিও আমাকে ক্ষমা করে দাও। ফুপিও আমাকে ক্ষমা করে দিয়েছে, এবার তোমার পালা, প্লিজ ক্ষমা করে দাও। ঈশাকে আবরারের হাত ধরতে দেখে আগুন চোখে তাকালো আরশি, যেন দৃষ্টি দিয়ে ঈশাকে জ্বালিয়ে দেবে। আরশির রাগে লাল হয়ে আসা চোখ মুখের দিকে তাকিয়ে ঈশার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আবরার। গম্ভীর স্বর তুলে বলল, ক্ষমা করতে পারি, তবে তোমাকে কিছু শর্ত মানতে হবে। ঈশা হাসি মুখে বলল, কি শর্ত বলো, আমি সব শর্ত মানব। আবরার পুনরায় বলল, আমাকে এখন থেকে ভাইয়া বলে সম্বোধন করবে। আমি তোমার চেয়ে বয়সে যথেষ্ট বড়, আর আরশিকে ভাবি বলে ডাকবে। সে হয়তো বয়সে তোমার চেয়ে ছোট, কিন্তু সম্পর্কে তোমার তুলনায় বড়। আমার মা এবং স্ত্রীকে সম্মান করবে। আর আরও একটা কথা, আমাকে আর কখনো এভাবে স্পর্শ করবে না। এসব শর্ত যদি মানতে পারো তবে তোমাকে ক্ষমা করতে রাজি আছি আমি। আর যদি না মানতে পারো তবে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে, আর কখনো তোমার ফেসটা দেখাবে না আমাকে। এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবে। কথা শেষ করে পকেটে হাত গুজে দাঁড়ালো আবরার। চোখ মুখ শক্ত হয়ে আছে তার। সে জানে এসা মোটেও ভালো হয়নি, বরং সে শুধুমাত্র ভালো হওয়ার নাটক করছে। অন্যদিকে আবরারের শর্তগুলো শুনে ঈশার হাসি হাসি মুখে ঘন কালো অন্ধকার নেমে আসলো যেন। তার সে মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো আরশি। আবরার বাঁকা চোখে তাকিয়ে আরশির কাণ্ড দেখতে লাগলো। হাসতে হাসতে হুট করে আবরারের চোখে চোখ পড়ে গেল আরশির। সে দ্রুত হাসি বন্ধ করে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার। মনে মনে ভাবল, এই মেয়ের কখন কি হয় বোঝা কঠিন। এই আগুন চোখে তাকিয়েছিল, এই এখন আবার হাসছে। যাক, শেষমেশ বউটা হাসলো তো, এই বেশি। তবে বউ আমার জেলাস ফিল করছে, আর একটু জেলাস ফিল করালে মন্দ হয় না। ওই ধারালো দৃষ্টি, আগুন ঝরা মুখশ্রী দেখতে হেব্বি লাগে। কিছুক্ষণ নীরবতা পালনের পর মুখ খুলল ঈশা। মলিন কণ্ঠে বলল, আমি তোমার সকল শর্ত মানতে প্রস্তুত আছি। এবার বলো, আমাকে ক্ষমা করেছে তো? আবরার শক্ত কণ্ঠে বলল, জবাব দিয়েই গটগট শব্দ তুলে উপরে চলে গেল আবরার। আবরারকে চলে যেতে দেখে আরশিও আর দাঁড়ালো না, আবরারের পেছন পেছন গেল। ওদের যাওয়ার দিকে রক্ত লাল চোখে তাকিয়ে রইল ঈশা। আরশির আগে পিছে ঘুরছে আবরার, বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছে, কিন্তু পাত্তা দিচ্ছে না আরশি। তার হাবভাবে বোঝা যাচ্ছে সে এখনও ওই বাড়ির ঘটনার জন্য আবরারের উপর রেগে আছে। আরশির মুখ থেকে কথা বের করতে না পেরে হতাশ হলো আবরার। হুট করে কিছু একটা মাথায় আসলো তার। বাঁকা হাসি দিয়ে বেশ জোরেই বলল, যাচ্ছি আমি নিচে। এখানে তো কেউ পাত্তা দিচ্ছে না, তবে নিচে গেলে পাত্তা পেতেও পারি। চোখ বড় বড় করে তাকালো আরশি। আবরার ইনডাইরেক্টলি ঈশার কথা বলেছে বুঝতে পেরে এক লাফে আবরারের সামনে এসে দাঁড়ালো। কোমরে হাত রেখে চোখ পাকিয়ে বলল, কোথায় যাচ্ছেন? একদম বাইরে যাবেন না বলে দিলাম। মনে মনে হাসলো আবরার, কিন্তু উপরে প্রকাশ করলো না। এক ভ্রু উঁচু করে আরশির দিকে তাকিয়ে বলল, কেন যাব না? অবশ্যই যাব। বউ তো পাত্তা দিচ্ছে না, আবার আরেক বিয়ে করার অনুমতিও দিয়ে দিয়েছে। তাই আমাকে অবশ্যই নিচে যেতে হবে, কারণ নিচে গেলে শুধু পাত্তা না, বউও পেয়ে যেতে পারি। জ্যোৎস্না, মিসেস অদ্ভুত চোকালি। আবরারের কথাগুলো কানে যাওয়া মাত্র ভয়ঙ্কর রেগে গেল আরশি। মুহূর্তের মাঝে আবরারের শার্টের কলার টেনে ধরল সে। হিসিয়ে বলল, দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করলেও মেরে ফেলবো। আমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো। কি বলেছিলাম মনে আছে তো এমপি সাহেব? আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো আমার বরের জন্য নিষিদ্ধ করব। আর যদি তাকায় তবে চোখ ফুটো করে দেব, চোখ তুলে মার্বেল খেলবো। সে অন্ধ হয়ে থাকবে, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। কি মনে পড়ছে কিছু? সৌভাগ্যবশত ও দুর্ভাগ্যবশত আপনি আমার বর। শেষের কথাটা বলে বাঁকা হাসলো আরশি।
আরশির মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল আবরার। হুট করে আরশির কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে নিল সে। আরশির চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল, আর ইউ জিলাস মিসেস অদ্ভুত চৌকালি? আজ যেন কোনো লজ্জা অস্বস্তি ছুঁতে পারল না আরশিকে। আবরারের শার্টের কলার ছেড়ে দুই হাতে তার গলা জড়িয়ে ধরল আরশি। চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, ইয়েস আই এম জেলাস এমপি সাহেব। কথাটা বলেই এক অভাবনীয় কাজ করে বসল আরশি। আবরারের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে আলতো করে অধর স্পর্শ করল। অবাক হলো আবরার, ভীষণ ভীষণ অবাক। আরশির কোমর জড়িয়ে থাকা হাতের বাঁধন ঢিলে হলো। এই সুযোগে রুম থেকে পালালো আরশি। তবে নড়চড় হলো না আবরারের। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির যাওয়ার পানে। বুকের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে বুঝতে পেরে বুকে হাত রাখলো আবরার। চোখ বন্ধ করে নিঃশব্দে হাসল সে। বিড়বিড় করে বলল, আমার অদ্ভুত চৌকালির শুধু চোখ জোড়ায় অদ্ভুত না, বরং সে মেয়েটাই সম্পূর্ণ অদ্ভুত। এই যে আমার হৃদয়টাকে অদ্ভুতভাবে কাঁপিয়ে দিয়ে গেল। আরশি ও মিসেস বন্যা মিলে খাবার টেবিল সাজাচ্ছে। আজ ইরফান চৌধুরী ও তার পরিবার এই বাড়িতেই থাকবে শুনেছে আরশি। তাই সে ঈশাকে চোখে চোখে রাখছে, মেয়েটা আবার তার জামাইয়ের উপর নজর না দেয়। একে একে সবাই টেবিলে এসে বসলো। এখন শুধু ঈশা ও আবরার বাকি। 2 মিনিট বাদে আবরারও চলে আসলো। পেছন পেছন ঈশাকে আসতে দেখে চোয়াল শক্ত হলো আরশির। আবরার নিজের চেয়ারে বসতে ঈশা আবরারের পাশের আরশির চেয়ারটা টানলো বসার জন্য। অমনি আরশি এসে ঈশাকে সরিয়ে সেখানে বসে পড়ল। চমৎকার একটা হাসি দিয়ে বলল, আসলে ঈশা আপু, এটা আমার চেয়ার। ঈশা কিছু না বলে মুখ অন্ধকার করে আরশির পাশের চেয়ারে বসে পড়ল। জয়ের হাসি হাসলো আরশি। আরশির কাণ্ডে আবরারও মিটমিট করে হাসতে লাগলো। খাওয়ার সময় ইরফান চৌধুরী জানালেন ওনারা আগামীকাল আবার দেশ ছাড়বেন। ঈশার খালা অনেক অসুস্থ হয়ে পড়েছেন, ওনাদের সেখানেই যেতে হবে। এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আরশি। বিড়বিড় করে বলল, যাক আপদ, তাহলে বিদায় হচ্ছে। আরশির কাছাকাছি থাকায় আরশির কথা আবরারের কানে আসলো। সে আরশির কিছুটা নিকটে এসে ফিসফিস করে বলল, ঠিক বলেছ মিসেস অদ্ভুত চৌকালি, এখন শুধু তুমি আর আমি আর তুমি। উফ, হেব্বি রোমান্টিক না? চোখ পাকিয়ে তাকালো আরশি। রাগ দেখানোর চেষ্টা করলো, কিন্তু রাগ দেখাতে ব্যর্থ হয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল সে। একবারও আবরারের দিকে তাকালো না। লোকটা যে তাকে উঠতে বসতে এখন ওই সময়ের ব্যাপারটা নিয়ে খোঁচাবে, এটা বেশ বুঝতে পেরেছে আরশি। তখন অতিরিক্ত জেলাসির বশে অমন আচরণ করলেও এখন পস্তাতে হবে ভেবেই কান্না পেল আরশির। দেখতে দেখতে আবরার আরশির বিয়ের 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আবরারের সাথে বেশ ভালো আছে আরশি। আবরার তার অনেক যত্ন নেয়। তবে লোকটা এখন পুরোদমে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সারাদিন বাড়ি থাকে না, রাতে ফিরেও টুকটাক কাজ করে। এ নিয়ে আরশির অবশ্য কোনো অভিযোগ নেই। লোকটা সুযোগ পেলেই তাকে ফোন করে, খোঁজ খবর নেয়, রাতেও ঘণ্টাখানেক সময় দেয়। এই বা কম কি? আরশির মতে কেউ যদি হাজারো ব্যস্ততার মাঝে আপনার জন্য 2-3 মিনিট সময় বের করে, তাহলে সে অবশ্যই আপনাকে ভালোবাসে, আপনার কথা চিন্তা করে, আপনার কথা সারাক্ষণ তার মাথায় থাকে। তাই তো সুযোগ পেলেই আপনার খোঁজ খবর নেয়। আর এমনিতেও আবরারের কাছে তার মূল্য কতটুকু এটা আরশি বেশ জানে। ছাদে বসে আছে আরশি। আজ তার মনটা ভীষণ খারাপ। বাবার কথা বড্ড মনে পড়ছে। আবরার রুমে ল্যাপটপে কিছু একটা করছে, আর তারও ঘুম আসছে না, তাই ছাদে চলে এসেছে সে। দোলনায় বসে আকাশের দিকে তাকালো আরশি। তবে আজ আকাশ অন্ধকার, চন্দ্র তারা মেঘের আড়ালে লুকিয়ে আছে। মাঝে মাঝে গুরুম গুরুম শব্দ হচ্ছে। বৃষ্টির পূর্বের শীতল হাওয়া এসে শরীরে বাড়ি খাচ্ছে। হালকা শীত শীত লাগছে আরশির। যে কোনো সময় বৃষ্টি নামবে হয়তো, কিন্তু মোটেও নড়তে ইচ্ছা হলো না তার। এই পরিবেশটাই ভালো লাগছে। চোখ বন্ধ করে বাবার সাথে কাটানো শৈশবের সুন্দর স্মৃতিগুলো মনে করতে লাগলো আরশি। কত সুন্দরনে ছিল দিনগুলো। তারপর কত কিছু হয়ে গেল তার জীবনে। কেউ গায়ে চাদর মুড়ে দেওয়ায় চোখ খুলল আরশি। তাকিয়ে দেখলো আবরার তার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে। সেই দূরত্ব ভালো লাগলো না আরশির। মুহূর্তে আবরারের কাছে চেপে আসলো সে। দূরত্ব ঘুচিয়ে নির্দ্বিধায় আবরারের কাঁধে মাথা রেখে চোখ বুঝল। হাসলো আবরার, শান্ত কণ্ঠে শোধালো, মন খারাপ? আরশির চোখ বুজে জবাব দিল, আব্বুর কথা ভীষণ মনে পড়ছে। এতটুকু বলে থেমে গেল আরশি। আবরার টু শব্দটাও করল না। কিছু সময় নীরবতা পালনের পর আরশি পুনরায় বলে উঠল, জানেন, অনেক সুখের পরিবার ছিল আমাদের। সুখ আর সুখ, অর্থ, ভালোবাসা, কোনো কিছুর অভাব ছিল না আমাদের। আব্বু আম্মু আর আমি আমাদের 3 জনের সুখী পরিবার। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আব্বুর প্রিন্সেস ছিলাম। আমার নামটাও নাকি আব্বু রেখেছে। আমার চোখের দিকে তাকিয়ে নাকি তার মনে হয়েছিল সে কোনো স্বচ্ছ আরশিতে চোখ রেখেছে, তাই একমাত্র মেয়ের নাম রেখেছে আরশি।
আব্বু আমাকে কতটা ভালোবাসতো তা বলে প্রকাশ করা সম্ভব নয়। মার তো দূরের কথা, কোনোদিন উঁচু আওয়াজে কথা বলতো না আমার সাথে। যদি কষ্ট পাই, আম্মু মাঝে মাঝে বকতো, তখন আব্বুই আমাকে বাঁচাতো। আব্বু আসলে কেঁদে কেঁদে আম্মুর নামে বিচার দিতাম। তখন আমাকে খুশি করার জন্য মিছে মিছে আম্মুকে বকতো আব্বু। কোনো কিছু চাওয়ার আগে হাজির করতো, কোনো কিছুর কমতি রাখতো না, আমার সকল আবদার পূর্ণ করত। বাবা মায়ের এতটা আদরে হওয়ায় অনেকটাই বাদর তৈরি হচ্ছিলাম। সারাদিন খেলাধুলা দুষ্টুমি করতাম, পড়াশোনা তেমন একটা করতাম না। তবে রেজাল্ট যে খারাপ ছিল এমন না, মোটামুটি ভালোই ছিল। এভাবেই স্বপ্নের মতো সুন্দর দিন কাটছিল আমাদের। কথাগুলো বলে ছল ছল চোখে হাসলো আরশি। আবরার আরশির মুখের পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ যেন আরশি নিজের ভিতরে জমিয়ে রাখা প্রতিটা কথা আবরারকে জানিয়ে দিতে চাচ্ছে। আরশি ফের বলে উঠল, বাবা পেশায় মোটামুটি নামকরা সাংবাদিক ছিলেন, দাদাবাড়ি থেকেও ভালোই সম্পত্তি পেয়েছিলেন। সেই সম্পত্তি বেচে আমাদের বাড়িটা তৈরি করেছিলেন আর বাকিটা ভবিষ্যতের জন্য রেখে দিয়েছিলেন। সে বাড়িতে সুখের দিন কাটছিল আমাদের। তবে বেশি সুখ বুঝি কপালে সয় না। হঠাৎ এক ঝড় এসে আমাদের সুখের জীবন লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আমার গর্ভধারিণী মা আমাকে ঘৃণা করতে শুরু করে। অবশ্য আমার দোষ ছিল, আমার কারণে হয়তো আমার আব্বু আর নেই। শেষের কথাটা বলতে গলা কাঁপে আরশির। আবরার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরশির পানে, কোনো সান্ত্বনা দেয় না। সে চায় আরশির থেকে সবটা শুনতে। কিছুক্ষণ বিরতি নেয় আরশি, শান্ত হয়ে বলা শুরু করে, সেবার আমি এসএসসি দিয়েছি, রেজাল্টও দিল। গোল্ডেন না পেলেও A+ পেয়েছিলাম। তাতেই আব্বু কী যে খুশি। আমাকে দাদি দেয়া লকেট উপহার দেয়। আব্বুর ইচ্ছা ছিল বেস্ট কলেজে পড়াবে আমাকে, কিন্তু কলেজটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল। তখনও আমি বাবা মায়ের হাত ধরে সব জায়গায় যেতাম, তারা আমাকে একা ছাড়তো না। তাই বহু ভাবনা চিন্তার পর আমার যাতায়াতের সুবিধার কথা ভেবে নিজের জমানো টাকা ব্যয় করে অল্প দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনে আব্বু। এ নিয়ে আম্মুর সে কি রাগ, শুধু শুধু কেন এত টাকা ব্যয় করলো? সাধারণ একটা কলেজে পড়লেই তো হয়, আরও কত কি। আব্বু শুধু হাসছিল। শেষে আম্মুকে বলেছিল, তুমি শুধু শুধু রাগ করছো মিহি, আমি বেঁচে আছি তো। আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কষ্ট করতে দেব না। তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? আর আমার মামুনি বেস্ট কলেজেই পড়বে। ও যখন ভালো কোনো পজিশনে যাবে তখন এমন কত টাকা আসবে। সেদিন আব্বুর কথাগুলো শুনে মনে মনে ঠিক করে নিয়েছিলাম, এবার থেকে অনেক ভালো করে পড়াশোনা করব। আমাকে অনেক বড় পজিশনে যেতে হবে। আব্বু আম্মুর খেয়াল রাখতে হবে, তাদের যে আমি ছাড়া কেউ নেই। পরের দিন ছুটির দিন ছিল। আব্বু বাসায় ছিল, কিন্তু সকাল থেকেই খেয়াল করছিলাম আম্মু কিছু একটা নিয়ে চিন্তিত, কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। আম্মুকে জিজ্ঞাসা করার পরও আম্মু কিছু বলল না। নাস্তা করার পর আব্বু গাড়ি দেখানোর জন্য বাড়ির বাইরে নিয়ে আসলো। আর কথায় কথা জানতে পারলাম আব্বু ড্রাইভিং জানে। গাড়ি দেখে আর আব্বু ড্রাইভিং জানে এটা জানার পর আব্বুর কাছে বায়না ধরলাম যেন আমাকে গাড়িতে করে আশেপাশের এলাকা ঘুরিয়ে নিয়ে আসে। আব্বুর প্রিন্সেস আবদার করেছে আর আব্বু তা পূরণ করবে না তা কি হয়? আব্বু এক কথাতে রাজি হয়ে যায়, কিন্তু আম্মুকে আমার ইচ্ছার কথা জানানোর পর সে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে থাকে। ভয়ার্ত কণ্ঠে বলে, আজ যেন আমরা কেউ বাইরে না যাই। তার মনে হচ্ছে কোনো ভয়ানক বিপদ আসতে চলেছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে। আর সে নাকি রাতে কোনো একটা বাজে স্বপ্নও দেখেছে। আসলে পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা বিপদ আসার পূর্বে কোনো না কোনোভাবে বিপদ আসার ইঙ্গিত পেয়ে যায়। কেউ বুঝতে পারে, আবার কেউ দুঃস্বপ্ন এমনিতেই ভয় হচ্ছে এসব ভেবে উড়িয়ে দেয়। আমরাও সেদিন আম্মুর কথা গায়ে মাখিনি। আম্মু দুঃস্বপ্ন দেখার কারণে ভয় পাচ্ছে ভেবেছিলাম, আর আম্মুর এই কথা না শোনাটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। আব্বু আর আমি বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে ঘুরতে। আম্মু অনেকবার নিষেধ করেছিল, কিন্তু আমি মন খারাপ করব তাই আব্বু আম্মুকে এটা ওটা বুঝিয়ে আমাকে নিয়ে বেরিয়ে আসে। আস্তে ধীরে গাড়ি চালাচ্ছিল আব্বু। আমিও জানালা খুলে পরিবেশটা উপভোগ করছিলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর আব্বু খেয়াল করে একটা বিশাল বড় ট্রাক সর্বোচ্চ স্পিডে পেছন থেকে আমাদের গাড়ি বরাবর এগিয়ে আসছে। আব্বু বুঝে যায় ভয়ানক কিছু হতে চলেছে। সেও গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু অদ্ভুতভাবে আব্বু গাড়ি যেদিক যেদিক সরিয়ে নিচ্ছিল ট্রাকটাও সেদিক সেদিকেই আসছিল। মনে হচ্ছিল যেন ইচ্ছা করে আমাদের গাড়িতে ধাক্কা দিতে চাচ্ছে। আব্বু যে গাড়ি থামাবে তারও উপায় নেই, কারণ গাড়ি থামানো মাত্র হয়তো ট্রাকটা গাড়িকে ধাক্কা মারবে। আব্বু বুঝে যায় বাঁচার কোনো উপায় নেই, ট্রাক যে কোনো মুহূর্তে আমাদের গাড়িকে ধাক্কা দেবে। আমি আতঙ্কিত দৃষ্টিতে আব্বুর দিকে তাকাই, দেখি আব্বুর চোখে জল টলমল করছে। আব্বু হুট করে আমাকে বলে, মামনি, নিজের আর তোমার আম্মুর খেয়াল রাখবে। তোমাকে অনেক স্ট্রং হতে হবে, কিন্তু আমার স্বপ্ন পূরণ করতে হবে।
এতটুকু বলে থামে আব্বু। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আমিও তখন কাঁদছি আর আব্বুর কথার মানে বোঝার চেষ্টা করছি। ট্রাক আমাদের গাড়ির একেবারে কাছে চলে এসেছে তখন। আব্বু এগিয়ে এসে আমার সাইডের ডোর খুলে দেয়। আমি চমকে তাকাই সেদিকে। কি হতে যাচ্ছে তার কিছুটা আন্দাজ করে ফেলি। হাউমাউ করে কেঁদে বলে উঠি, এমনটা করো না আব্বু, আমি তোমাকে ছেড়ে যাব না, প্লিজ এমনটা করো না। অশ্রুসিক্ত চোখে হাসে আব্বু। এক হাতে ড্রাইভ করতে করতে শেষবারের মতো বলে, আব্বু তোমাকে ভীষণ 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 ভালোবাসে মামুনি। ব্যাস, এটাই ছিল আব্বুর শেষ কথা। মুহূর্তের মাঝে আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বাইরে ফেলে দেয় আব্বু। গাড়ি রাস্তার সাইডে নিয়ে আমাকে ধাক্কা দিয়েছিল আব্বু, যার ফলে অন্য কোনো গাড়ির নিচে পড়ার সুযোগ ছিল না। কিন্তু চলন্ত গাড়ি থেকে ফেলার কারণে ভীষণ আঘাত পেয়েছিলাম। রাস্তার সাইডে ইটে বাড়ি খেয়ে কপাল ফেটে গল গল করে রক্ত বের হচ্ছিল। জীবনে প্রথমবার এত আঘাত পেয়ে সহ্য করতে পারিনি। চোখ ঝাপসা হয়ে আসছিল। ঝাপসা চোখেই তাকিয়েছিলাম আব্বুর গাড়ির দিকে। আশায় ছিলাম আব্বু গাড়ি থেকে লাফ দিবে, কিন্তু সেই সুযোগটা হয়তো আব্বু আর পায়নি। চোখের সামনে ট্রাকটা আব্বুর গাড়ি ধাক্কা দিয়ে উল্টিয়ে দেয়। তারপর সব অন্ধকার।